আজকে যে লেকচারটি আমরা দেখব, যে এক্সপেরিমেন্টটি আমরা দেখব, সেটি হচ্ছে আমাদের যে ক্লাস ছিল সেটার সাথে রিলেটেড। সেটা ডিটারমিনেশন অফ ডাইমেনশনাল স্ট্যাবিলিটি অফ ফেব্রিক অর গার্মেন্টস। তো এই ডাইমেনশনাল স্ট্যাবিলিটিটা কিভাবে মেজার করে বা ডিটারমাইন করে, সেটা আমরা আজকে টেস্ট প্রসিডিউরটা সম্পর্কে জানবো, পুরো কমপ্লিট টেস্টটা সম্পর্কে জানবো। যে আমাকে একটা গার্মেন্টস দেওয়া হলো, সেই গার্মেন্টসটা বা আমাকে একটা ফেব্রিক দেওয়া হলো, সেই ফেব্রিকটার ডাইমেনশনাল স্ট্যাবিলিটিটা কিরকম হবে সেটা আমাকে বের করে দিতে হবে। তাহলে সেই বের করার প্রসিডিউরটা সম্পর্কে আজকে আমরা শিখবো এবং আশা করি সবাই ক্লিয়ার হব। যেহেতু যদিও আমরা থিওরিতে পড়েছি, সেখানে অনেকেই ক্লিয়ার হয়েছে, তারপরেও আবার একটু আলোচনা করতে হবে। সো আজকের এক্সপেরিমেন্টটি হচ্ছে যে ডিটারমিনেশন অফ ডাইমেনশনাল স্ট্যাবিলিটি or dimensional stability test of fabric or garments এর ডাইমেনশনাল স্ট্যাবিলিটিতে টেস্ট করব। তো এখন প্রথমেই আলোচনায় আমরা আসি যে ডাইমেনশনাল স্ট্যাবিলিটিটা বলতে কি বোঝাচ্ছে। প্রথম দিন আমি বলেছিলাম যে আমি হয়তো মনে করো যে বাজার থেকে একটি পোলো শার্ট অথবা টি শার্ট কিনে আনলা, একদিন ধোয়ার পরে বা কিছুদিন পরে সেটা হয় কমে গেছে অথবা হয় বেড়ে গেছে। তো এই ধরনের ঘটনা সাধারণত ঘটে থাকে। তো যাই হোক, তো সেটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের যে কাপড়গুলি আমরা টেস্ট করব সেই টেস্ট প্রসিডিউরটা সম্পর্কে জানবো। তো শুরু করি আমরা। বলা হচ্ছে যে ডাইমেনশনাল স্ট্যাবিলিটি অফ ফেব্রিক রিফার্স টু দ্য চেঞ্জ অফ দ্য ফেব্রিক size when it is used or processed due to the properties of the material and potential thermal contraction of force। কি বলা হচ্ছে যে ডাইমেনশনাল স্ট্যাবিলিটি অফ দ্য ফেব্রিক রিফার্স কি বলতে বোঝায় দ্য চেঞ্জ অফ দ্য ফেব্রিক সাইজ when it is used for reprocess due to the properties of the material, potential thermal contraction force in the processing or মনে করো প্রসেসিং এর ক্ষেত্রে আমাদের নানা প্রকার ইয়ে করতে হয় বা সেজন্য আমাদের যেটা দরকার হয়। সো দ্য ফেব্রিক উইথ গুড ডাইমেনশনাল স্ট্যাবিলিটি ইজ worn and washed for many times and the original plating and the shape of the unchosen dimension don't like shrink or angus। তো ফ্যাক্টরিতে যেটা এটাকে আমরা বলি শ্রিঙ্ক বা শ্রিঙ্কেজ বলা হয়ে থাকে সাধারণত। এটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। অর্থাৎ আমার এটা যদি আগের ডাইমেনশন থাকে সেই ডাইমেনশনটা বেড়ে যেতে পারে অথবা কমে যেতে পারে, সেটাকে আমরা বলতেছি শ্রিঙ্কেজ বা ডাইমেনশনাল স্ট্যাবিলিটি টেস্ট। ওকে, উদ্দেশ্য কি? টু নো দা অ্যাবাউট দ্য ডাইমেনশনাল স্ট্যাবিলিটি অফ দ্য ফেব্রিক অর গার্মেন্টস এর সম্পর্কে জানা। আমি যে ফেব্রিকটা উৎপাদন করলাম, তৈরি করলাম, সেই ফেব্রিকটার কিরকম, সেটা কি কিরকম দিবে, সেটার জন্য আমাদের যেটা দরকার সেটাকে আমরা বলছি and to know the dimensional stability of the measurement procedure। প্রথমটা হচ্ছে আমার ফেব্রিকের ডাইমেনশনাল স্ট্যাবিলিটিটা কিরকম সেটা আমরা জানবো। দ্বিতীয়ত হচ্ছে এই কিভাবে এই প্রসিডিউরের মাধ্যমে আমরা ডাইমেনশনাল স্ট্যাবিলিটিটা মেজার করতে পারি সেটা, ডিটারমিনেশন অফ ডাইমেনশনাল স্ট্যাবিলিটি সম্পর্কে জানা, মেজার করে সেটা সম্পর্কে জানবো। কি কি অ্যাপারেটস লাগবে আমরা একটু দেখে নেই। প্রথমে যদি আসি স্যাম্পল মার্কার। আমাদের যদি ফেব্রিক হয়ে থাকে তাহলে আমাদের যে স্যাম্পল মার্কার ইউজ করতে হবে। আর যদি একটা বোর্ড স্যাম্পল মার্কার আমরা সেদিন দেখেছিলাম। আর যদি গার্মেন্টস হয় তাহলে তো সরাসরি গার্মেন্টসই হবে। মার্কার পেন, অর্থাৎ যেটা দিয়ে আমরা ফোঁটা দিব, অর্থাৎ যেটা ধুইলেও চলে যাবে না সেটা। ওকে, স্ট্যাবিলিটি টেমপ্লেট এন্ড শ্রিঙ্কেজ এন্ড টেনশন রুলার। স্ট্যাবিলিটি টেমপ্লেট অর্থাৎ যেটা দিয়ে আমরা শ্রিঙ্কেজটা মাপবো, বোর্ডটা, সেটা লাগবে আমাদের। ওয়াশ ক্যাটন অর্থাৎ একটা মেশিন যেটা দিয়ে আমরা, বা স্যাম্পল যে আমাদের লন্ড্রি মেশিন, সেই লন্ড্রি মেশিন গুলো হবে, আমরা সেটা ইয়ে করতে পারবো, কাজ করতে পারবো। অর্থাৎ হলেই হলো, যেহেতু আমাদের বাসা বাড়িতে আমরা কাপড়টা ধুয়েই থাকি সাধারণত, যেভাবে কাপড়টাকে ধুই ঠিক সেভাবেই কিন্তু প্রসেসটা করতে হবে। তারপরে রয়েছে বালাস্ট, পলিস্টার। তো কোনো কোনো ফেব্রিকের ক্ষেত্রে বা কোনো কোনো স্যাম্পলের ক্ষেত্রে সাধারণত আমাদের ওজন কম হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা বালাস্ট ফেব্রিক ইউজ করতে পারি, যেটা পলিস্টার টাইপ একটা ফেব্রিক। ডোমেস্টিক টাম্বল ড্রায়ার থাকছেন। তারপরে হচ্ছে যে মেশ ড্রাইং র্যাক এন্ড ড্রাইং লাইন রয়েছে। নন ফসফেট ডিটারজেন্ট, সোডিয়াম পারবোরেট, অর্থাৎ যেটা দিয়ে আমরা কি করব, আমাদের ডিটারজেন্ট হিসেবে যেটা আমরা ইউজ করব সেটা হচ্ছে নন ফসফেট ডিটারজেন্ট এবং সোডিয়াম পারবোরেট, টিইডি ইউজ করতে পারি।
তো মূলত যেটা সেটা হচ্ছে নন ফসফেট ডিটারজেন্ট, যেটা এসডিসি রিকমেন্ডেড, এসডিসি থেকে পাওয়া যায় এই ডিটারজেন্টটা, সেটা দিয়ে আমরা করব। ওকে, থার্ড পার্টি ল্যাব অথবা টেক্সটাইল ফ্যাক্টরি যে ল্যাবগুলি আছে তাদের কাছে এসডিসি ডিটারজেন্টটা এনে তারা এটা দিয়ে সাধারণত করে থাকে। তো ইম্পর্টেন্ট বেঞ্চমার্ক লোকেশন ফর ডিফারেন্ট গার্মেন্টস, আমার যদি স্যাম্পলটা গার্মেন্টস হয়ে থাকে সেই গার্মেন্টস স্যাম্পলটার কোথায় কোথায় আমি দাগ দিব বা কোথায় কোথায় দাগ দিলে সেগুলোকে আবার পুনরায়, তো প্রথমে স্যাম্পলটা আনি সেটাকে তো প্রথমে দাগ দিতে হবে বা চিহ্ন রাখতে হবে, সেই চিহ্নটা তারপরে ধোয়ার পরে কতখানি কমেছে নাকি বাড়েছে সেটা আইডেন্টিফাই করতে হবে। সেটার জন্য যেমন একটা শার্টের কলার ব্যান্ড, বডি লেন্স, স্লিভ লেন্স, উইথ, চেস্ট, কাফ, এগুলোতে হিসাবটা রাখা যেতে পারে। ট্রাউজারের ক্ষেত্রে ফ্রন্ট রাইজ, ব্যাক রাইজ, ইনসিম, আউটসিম, উইস্ট অ্যান্ড সিট। পায়জামার ক্ষেত্রে ল্যান্স, স্লিভ, হেম, চেস্ট, তারপর পায়জামা বটম, ইউনিফর্ম ড্রেসেস, ব্লাউজেস ইত্যাদি। এই জায়গাগুলি হচ্ছে যেগুলোতে আমরা মাপটা দিতে পারি। মনে করো একটা পোলো শার্ট, তাহলে পোলো শার্টের কি হতে পারে সাধারণত, এটা যদি একটা পোলো শার্ট হয় বা টি শার্ট হয়, তাহলে এখান থেকে একটা লেন্থ আছে তার, তারপর এখান থেকে তার একটা লেন্থ আছে, চেস্ট পুরোটার একটা লেন্থ আছে, তাই না? এই লেন্থ গুলো আমাদেরকে মেজার করতে হবে। মেজার করার জন্য কি করতে হবে, প্রথমে আইডেন্টিফাই করে রাখতে হবে বা দাগ দিয়ে রাখতে হবে যে কোথা থেকে কোথায়, তারপরে ধোয়ার পরে দেখতে হবে কমে গেছে নাকি বেড়ে গেছে। আর যদি প্লেন ফেব্রিক হয় তাহলে টেমপ্লেটের সাহায্যে কেটে নিব, কেটে নেওয়ার পর প্রান্তগুলি সুইং করব এবং আমাদের যে টেমপ্লেট রয়েছে সেখানে মাঝখানে এরকম করে আমাদের যে পার্মানেন্ট মার্কার আছে, অর্থাৎ যেটা দিয়ে দাগ দিলে ধুইলেও কালার উঠবে না, এরকম মার্কার দিয়ে এই জায়গাগুলোকে চিহ্নিত করে রাখবো। ধোয়ার পূর্বে এই জায়গাগুলোর লেন্থ আমরা জানি, ধোয়ার পরে এই জায়গাগুলোর লেন্থ আমরা মেজার করব যে কতটুকু বেড়ে গেল নাকি কমে গেল। ওকে, তারপরে তো স্পেসিমেন প্রিপারেশনের ক্ষেত্রে দেখো আমরা যেহেতু একাধারে এখানে বিভিন্ন প্রকার ফেব্রিক ট্রিটমেন্ট করতে পারি বা সিঙ্কেজ নির্ণয় করতে পারি এবং একই সাথে সেখানে আমরা বিভিন্ন প্রকার ফেব্রিকের সাথে বিভিন্ন প্রকার গার্মেন্টস করতে পারি, তো সেই ক্ষেত্রে প্রত্যেকটার জন্য প্রসিডিউরটা যদিও মূলত এক, কিন্তু স্যাম্পল প্রিপারেশনটা একটু ডিফারেন্ট রয়েছে। তো একটু কি কি ডিফারেন্ট রয়েছে সেটা যদি আমরা একটু দেখে নেই, তো বিশেষ করে আমাদের বাংলাদেশে যেটা হয়ে থাকে সবচেয়ে বেশি হয়ে থাকে নিট ফেব্রিক। তো নিট ফেব্রিকের ক্ষেত্রে একরকম হয়, ওয়েব নিট সাধারণত। তারপরে রয়েছে আমাদের ওভেন ফেব্রিক। তো ওভেন ফেব্রিকের এক ধরনের, এবং এছাড়াও কিছু অল্প কিছু অন্যান্য আইটেম রয়েছে এবং গার্মেন্টস, এই তিনটে জিনিস বেশি হয়ে থাকে। বলা হচ্ছে ফেব্রিকের ক্ষেত্রে কি করতে হবে, কিভাবে স্যাম্পলটা প্রিপেয়ার করতে হবে, যে মিনিমাম সাইজ অফ দ্য স্টেবিলিটি স্কোয়ার ইজ 50 × 50 সেন্টিমিটার। অর্থাৎ তুমি যেটার সিঙ্কেজটা নির্ণয় করবে বা ডাইমেনশনাল স্ট্যাবিলিটিটা নির্ণয় করবে সেটার সেই স্যাম্পলটার সাইজ 50 × 50 সেন্টিমিটার হতে হবে। এর ছোট হলে কি হবে যে আমাদের যে চেঞ্জটা সেটা আসলে ভালোভাবে বোঝা যাবে না, সেই জন্য মিনিমাম সাইজের কথা বলা হয়েছে ফেব্রিকের ক্ষেত্রে 50 × 50। ঠিক আছে, যে 50 50 আমরা নেব। Testing the smaller pieces is not acceptable. Lay the fabric relax 4 hours on the bench and ambient conditions so that it's smooth and tension free. আমাদের একটা ইয়ের উপরে আমরা রিল্যাক্সেশন করে নিব 4 আওয়ার্স এর মতো। রিল্যাক্সেশন করে নেওয়ার পর কি করছি, ডু নট ইউজ দ্য উইদিন 5 সেন্টিমিটার অফ দ্য স্লেভেস ফেব্রিক। আমরা যে এরকম মাঝে মাঝে হয়ে থাকে যে আমাদের ফেব্রিকের কিছু প্রান্ত থাকে, থাকে না যে নিট হলে কার্ল হয়ে থাকে, অথবা যদি ওভেন হয়ে থাকে তাহলে সেখানে স্লেভেসটা থাকে, যে প্রান্তটা থাকে। তো এরকম থেকে নেওয়া যাবে না, একটু মোটামুটি মিডিল বা এদিকেই নেওয়ার চেষ্টা করতে হবে। প্লেস দ্য টেমপ্লেট অন দ্য ফেব্রিক উইথ দ্য সাইড অফ দ্য টেমপ্লেট প্যারালাল। সবসময় যেটা দেখতে হবে ওয়ার্প ডিরেকশনে অথবা ওয়েলস ডিরেকশনে নিতে হবে। আমার যে স্যাম্পলটাকে আমি কাপড়টাকে বিছাচ্ছি, যে ওয়ার্প ডিরেকশনে সাধারণত টেমপ্লেটটাকে বসিয়ে আমি এখান থেকে স্যাম্পলটা কি করব, চারপাশ দিয়ে দাগ দিয়ে কেটে নেব। মার্ক দ্য থ্রি উইথ অ্যান্ড, বলা আছে মার্ক থ্রি উইথ অ্যান্ড থ্রি লেন্স মার্ক ইন এ পেয়ার 35। তিনটা দাগ দিতে হবে, যে স্যাম্পলটা কেটে নিব সেখানে তিন জোড়া দাগ দিতে হবে। ওকে, কতটুকু, এটা 35 সেন্টিমিটারই হতে হবে এমনটা নয়, যে কোনো মাপ নিলেই হবে, কিন্তু যেহেতু রিকমেন্ডেড সবাই 35 সেন্টিমিটারই দাগ। আমাদের যে টেমপ্লেটটা সেটা কিন্তু 35 সেন্টিমিটার, অর্থাৎ এই টেমপ্লেটটা কিরকম, আমাদের জ্যামিতি বক্সের যে লেখার ইয়েগুলো ছিল, অর্থাৎ যেগুলো দিয়ে আমরা বর্ণ লিখতাম ঠিক সেরকম। এই যে একটা প্লাস্টিকের বোর্ড, তার উপরে 50 × 50 মাপা, চারপাশে দাগ দিয়ে কেটে নেই, আর মাঝখানে এখানে ভিতরে
ইয়ে দেওয়া আছে, অর্থাৎ 30 ইন্টু 35 ইন্টু 35 ইন্টু 35, সব দিকে 35, সেইটা চেক করে নিব। ওকে, বসিয়ে কি করব, কেটে নিব স্যাম্পলটাকে এবং দাগ দিয়ে দিলাম, তার মানে এই মাপটা আমরা জানি। ওকে, সো ড্র দ্য হিটস অফ দ্য টেমপ্লেট, ডু নট রান অফ দ্য কর্নার্স, সুতা টুতা খুলে নিব না এরকম, অ্যান্ড ড্র দ্য অ্যারো সাইড মেজারমেন্ট এরিয়া অ্যান্ড লেন্থ ডিরেকশন প্রিয়র কাটিং দ্য মেইন পিসেস। তো কাটার পূর্বে ঠিকঠাক করে নিতে হবে। তো বিভিন্ন প্রকার ফেব্রিক রয়েছে সেই, এবং শেষে কি করতে হবে, প্রান্তগুলি সুইং করে দিতে হবে। তো বিভিন্ন প্রকার ফেব্রিক রয়েছে, কখনো আমরা এক প্লাই টু প্লাই নেই, বলা হচ্ছে ওভেন ফেব্রিকের ক্ষেত্রে যদি বলা হয় ওভেন ফেব্রিক, জাস্ট শাড়ি লুঙ্গি গামছা এরকম, use a single layer of fabric and use the slots of the template make with an indelible pen, বা যেটা দিয়ে কালারটা চলে যাবে না, আমরা সিঙ্গেল লেয়ার কেটে নিব। ওভেন ফেব্রিকের ক্ষেত্রে, সকল ওভেন ফেব্রিকের ক্ষেত্রে সিঙ্গেল লেয়ার কেটে দিব, কেটে নিয়ে প্রান্তগুলো সেলাই করে দিব রুমালের মতো, হ্যাঁ, হ্যান্ডকারচিপ যেটা। ওকে, তারপর ওয়ার্প নিটেড ফেব্রিকের ক্ষেত্রে ইউজ এ সিঙ্গেল লেয়ার অফ দ্য ফেব্রিক এন্ড হোল, একইভাবে সিঙ্গেল লেয়ার নিতে হবে। ওয়ার্প নিটের, দেখো আমাদের দেশে কিন্তু ওয়ার্প নিট খুব কম হয়, আমাদের দেশে যেটা সবচেয়ে বেশি হয় সেটা হচ্ছে ওয়ার্প নিট, আমরা যেটা রেগুলার বেসিসে ইউজ করে থাকি। তাহলে ওভেন এবং ওয়ার্প নিটের ক্ষেত্রে সিঙ্গেল প্লাই নিতে হবে, নিয়ে প্রান্তগুলো সেলাই করে দিতে হবে। কত মাপ, 50 ইন্টু 50 মাপে। তারপরে বলা হচ্ছে ওয়ার্প নিট ফেব্রিক, যে ফেব্রিক গুলো সাধারণত আমরা সচরাচর পাই সেগুলো কি নিতে হবে, ডাবল লেয়ার নিতে হবে। ডাবল লেয়ার নিতে হবে অর্থাৎ ভাঁজ করে ফেব্রিকটা 50 ইন্টু 50 একই সাথে ভাঁজ করে বা ডাবল লেয়ার একসাথে সুইং করতে হবে, সেটাকে আমরা বলতেছি ওয়েব নিটেড ফেব্রিকের ক্ষেত্রে। বিশেষ করে তোমরা যদি ফ্যাক্টরিতে কখনো ভিজিটে যাও, সেখানে দেখবা তাদের যে ইয়ে রুম রয়েছে, অর্থাৎ ফিজিক্যাল ল্যাব রয়েছে, সেই ফিজিক্যাল ল্যাবে এরকম অনেকগুলো বস্তার মতো পাওয়া যায়, কারণ তখন সেখানে বস্তা হওয়ার কারণটা কি, তারা ডাবল লেয়ার ইউজ করে, এই জন্য সেটা অ্যাজ লাইক এস একটা বস্তার মতো হয়ে যায়। তাহলে ওয়েব নিট ফেব্রিকের ক্ষেত্রে আমাদের সেম সাইজের ডাবল লেয়ার ইউজ করতে হবে, ঠিক আছে, এবং দুই পাশেই ইন্ডিকেট করতে হবে কিন্তু, যে ফ্রন্ট এবং ব্যাক। ক্রিঙ্কেল ফেব্রিক, দেখো আমাদের সবচেয়ে বেশি হয় ওভেন, তারপরে নিট, তো নিটের ক্ষেত্রে ওয়েব নিটটাই সবচেয়ে বেশি হয়। এছাড়াও কিছু স্পেশাল টাইপস ফেব্রিক রয়েছে যেগুলোতে আমাদের সাধারণত করতে হয়, যেমন ক্রিঙ্কেল ফেব্রিকের কথা বলছি, যে খুবই পাতলা বা জর্জেটের মতো ভাঁজ ভাঁজ হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে এর উপরে যদি আমি টেমপ্লেট বসাই, তাহলে টেমপ্লেটের ভারেই কিন্তু এটা স্প্রেড হয়ে যাবে, তাহলে কিন্তু আমরা সঠিক মানটা পাচ্ছি না। সেজন্য এটা টেমপ্লেট ছাড়াই ফিতা দিয়ে 50 ইন্টু 50 মেপে নিতে হবে, এবং 3টা মেজারমেন্ট দিয়ে দিতে হবে, 3 ওয়ার্প এবং 3 ওয়েফট বরাবর, অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর। ওকে, তারপরে যদি আমরা বলি যে এছাড়াও কিছু ট্রিমস এবং ইলাস্টিকের করা হয়ে থাকে। তো ট্রিমস এবং ইলাস্টিক বলতে যেগুলো বোঝাচ্ছে, আমরা বিভিন্ন ইয়েতে ইউজ করে থাকি, লেডিস গার্মেন্টস থেকে শুরু করে যেগুলোতে অ্যাস্থেটিক পারপাসে বা ফাংশনাল পারপাসে ইউজ করা হয় সেগুলোতে। তো এই ক্ষেত্রেও আমরা সেটারও ডাইমেনশনাল স্টেবিলিটি দেখতে পারি, কারণ সেটা যদি ফেব্রিকের ভিতরে গিয়ে কমে যায় অথবা বেড়ে যায়, সেই ক্ষেত্রে তো আবার ঝামেলার সৃষ্টি হবে। সেজন্য আমরা সেটা ট্রিমস বা ইলাস্টিকটা আরো করতে পারি। সেটা বলা হচ্ছে কাট দ্য স্পেসিমেন 450 মিমি ইন লেন্থে কেটে নিব, 450 মিমি, and using the stability ruler mark on the said graduate কি গজ, said gauge of 350 মিমি apart from each, and 3 samples are ensuring the 5 সেন্টিমিটার ইন্ট অফ দ্য স্যাম্পল, অর্থাৎ দাগ দিয়ে দিব। আমাদের মনে করো একটা জিপার অথবা ইলাস্টিকের এরকম এরকমটা থাকবে, তো সেটার 350 মিমি কেটে নিব, কেটে নেওয়ার পর সেখানে 3 দাগ দিব, এটা ঠিক আছে, দাগ দিয়ে আবার সেটা আমরা ওয়াশ করব। Sew the thread specimen onto the pre-shrunk stability square and ensure the sample are not under any tension, and allowing each sack of the shrinkage that may be occur. Ensure the sewing outside. তো যেটা করতে হবে যে আরো যেগুলো রয়েছে সেগুলো একসাথে সেলাই করে আমরা করতে পারি, এবং এটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন আমার ইলাস্টিকটা কোনোভাবেই টান না পড়ে, হ্যাঁ, কোনো মানে টেনশনে না থাকে, তাহলে কিন্তু আমার শ্রিঙ্কেজটা আমি যেটা পাওয়ার কথা সেটা পাবো না। ওকে, তারপরে কি করতে হবে, সবগুলো ওভারলক করতে হবে। ওভেন ফেব্রিক ওভারলক অল ইটস, সব দিকে করতে হবে। ওয়ার্প নিট ওভারলক অল ইটস। ওয়েব নিট ফোরাম বলা হচ্ছে যেহেতু এক প্রান্ত ফ্রম ইনটু এ ব্যাক বাই ওভারলক টুগেদার টু লেন্থ or ডিরেকশন ওয়ান উইথ ডিরেকশন সো রিমেইনিং। তো বলা হচ্ছে ওয়েব নিটের ক্ষেত্রে যেহেতু আমরা একটা ফেব্রিক আছে এটাকে প্লাই করে নিচ্ছি, ডাবল প্লাই করে নিচ্ছি, তাহলে এখানে যদি ভাঁজ করে দেই তাহলে কি এই 3টা প্রান্ত শুধুমাত্র
সেলাই করতে হচ্ছে, তাই না? তাহলে আর একটা প্রান্ত কিন্তু সেলাই করতে হচ্ছে না। ওকে, তো প্রত্যেকটাই সেলাই করে নিতে হবে। এরপরে চলে আসবো আমরা টেস্ট প্রসিডিউরে। টেস্ট প্রসিডিউরে কি করতে হবে? ওয়াশ লোড বলা হচ্ছে ইনশিওর নো মোর দেন হাফ অফ দ্য লোডস আর টেস্ট স্পেসিমেন এন্ড রেস্ট অফ দ্য লোড আর বিং। দেখো ব্রিটিশ স্ট্যান্ডার্ড অনুসারে এখানে কতটুকু স্যাম্পল ঘুরবে তোমার মেশিন অনুযায়ী, সেই স্যাম্পলে মনে করো 2 কেজি 1 কেজি, সেই স্যাম্পল অনুযায়ী মেশিনের সেই রিকোয়ারমেন্টস অনুযায়ী আমরা ব্রিটিশ স্ট্যান্ডার্ড অথবা আমেরিকান স্ট্যান্ডার্ড ইউজ করতে পারি। ওয়াশ লোডটা দিতে হবে। মনে করো তোমার স্ট্যান্ডার্ড ওয়াশ লোড হচ্ছে 2 কেজি, সেই ক্ষেত্রে তোমার স্যাম্পলের পরিমাণ 1 কেজি বা 1.5 কেজি, তাহলে বাকি কিন্তু কম হয়ে গেছে। সো মিনিমাম 2 কেজি। সেই ক্ষেত্রে আমরা যে পলিস্টার যে কাপড়গুলি দেখলাম, সেই কাপড়গুলি কিন্তু সেখানে যোগ করতে পারি। ঠিক আছে, মেশ যে কাপড়গুলি সেগুলো যোগ করে টোটাল ওয়েটটা ঠিক করতে পারি। প্রথমে যেটা দেখলাম আমি দেখাচ্ছি, আমাদের অ্যাপারেটসই ছিল প্রথমে। বলা হচ্ছে যে আমাদের বালাস্ট ফেব্রিক যেগুলো ছিল, ঠিক আছে, সেই বালাস্ট ফেব্রিক গুলো দিয়ে আমরা আমাদের যদি লোড কম হয় ফেব্রিকের, সেটা এনশিওর করব। ওকে, তারপরে পাউডার কি, ইসি ডিটারজেন্ট এন্ড সোডিয়াম পারবোরেট 4 গ্রাম পার লিটার অনেকে নেয়, অনেকে আবার একটু বেশি বা কম নিয়ে থাকে। নিয়ে আমরা এটা ডিটারজেন্টটা ইউজ করব এখানে, যে কতটুকু পানি নিলাম কতটুকু ফেব্রিক নিলাম সেই হিসেবে। ওয়াশ প্রোগ্রাম কি, তারপরে আমরা কি করছি, স্যাম্পলটাকে ওয়াশ করছি। কিরকম কন্ডিশনে ওয়াশ করছি, ইট ইস ডিপেন্ডস অন দা বায়ার রিকোয়ারমেন্টস। মোটামুটি 40-60-তে করা হয়ে থাকে, 40তেই বেশি বা 60তেই করা হয়ে থাকে, যেহেতু 60-র বেশি আসলে এর বেশি টেম্পারেচারে তো আমরা কখনো ধুই না। বাসা বাড়িতে অনেক সময় বয়লিং টেম্পারেচারে ধোয়া হয়, সেটা আলাদা কথা, কিন্তু নর্মাল যে ট্রিটমেন্ট সেটা কিন্তু 60 বা 40তেই করা হয়। সো বলা হচ্ছে select the correct program for the wash required depending on the type of the machine being used. Set the temperature, water levels, and put out the correct knobs if using foam wasketter. যদি foam 71s wasketter বা এই ওয়াশিং মেশিনটা যদি আমরা ইউজ করি, place the make weights, then the test system and washing machine, dissolve the powder a small quantity into a beaker, start the machine when the water is above the base level, and মেশিনের ভিতরে একটা বেসিক লেভেলের মার্ক আছে, ওয়াটার মার্ক। তোমরা যারা লন্ড্রিতে কাপড় চোপড় ধোও বা ওয়াশিং মেশিনে তারা জানো, সেইটা পর্যন্ত দিতে হয়। তো সেটা মিট করার জন্যই আসলে এই বালাস্ট ফেব্রিক বলো আর এইগুলো দিতে হয়। ওকে, তারপরে কি করছি, অন দ্য টপ এন্ড ফ্লাশ ডাউন রেঞ্জিং দ্য বিকার কোয়ান্টিটি এন্ড কমপ্লিটেশন প্রোগ্রাম শুড বি রিমুভ দ্য ওয়াশ লোড। তাহলে কি মেশিনে প্রোগ্রাম দিব, মেশিন চলতে থাকবে। তারপর যখন হয়ে যাবে, তারপর আমরা সেটাকে কি করছি, বের করে নিচ্ছি। বের করে নেওয়ার পর সেটাকে আমরা শুকাবো। তো শুকানোর ক্ষেত্রে আমাদের 4টা ড্রাইং মেথডস রয়েছে, আমরা গত ক্লাসে দেখেছিলাম। সেই 4টা ড্রাইং মেথডস হচ্ছে যে লাইন ড্রাই, ডিপ ড্রাই, ফ্ল্যাট ড্রাই এবং টাম্বল ড্রাই। ফ্যাক্টরিতে ম্যাক্সিমাম ক্ষেত্রে টাম্বল ড্রাই করা হয়ে থাকে। কিরকম, সেটা হচ্ছে যে ওখানেই ধুয়ে কাপড়টাকে বের করে অন্য মেশিনে অথবা ওখানেই ঘুরিয়ে ঘুরিয়ে শুকানো হয়, অর্থাৎ হট এয়ার বা ময়েশ্চার দিয়ে শুকানো হয়, যেটাকে আমরা টাম্বল ড্রাই বলছি। ওকে, তারপরে যেটা রয়েছে লাইন ড্রাই, যে সেটাকে হ্যাঙ্গিং করে উপরে ঝুলিয়ে দিলাম, যেমন বাসা বাড়িতে আমরা কাপড় শুকাই, সেটাকে লাইন ড্রাই বলছি। ডিপ ড্রাই বলছি যেটাকে, সেটা হচ্ছে যে কোনো প্রকার স্কুইচ না করে সোজাসুজি যদি হ্যাং করি, অর্থাৎ ভিজে কাপড়টাকে তো আমরা স্কুইচ করি, তাই না, স্কুইচ করে পানিটা ঝরিয়ে তারপর শুকোতে দিই। আমরা যদি ভিজে কাপড়টাকে স্কুইচ না করে সরাসরি তারে ঝুলিয়ে দিব, সেটাকে ডিপ ড্রাই বলছি। ফ্ল্যাট ড্রাই বলছে যে এখানেও কোনো প্রকার স্কুইচ করব না, কিন্তু উপরেও ঝুলাবো না, কারণ হ্যাং করলে যখন পানিটা নিচের দিকে নামবে সেই ক্ষেত্রে নিচটা বেড়ে যেতে পারে। তো এটা বিশেষ করে তোমরা উলের যাদের সোয়েটার আছে বা এই ধরনের, সেই ক্ষেত্রে হয়তো লক্ষ্য করেছো যে ধোয়ার পরে নিচের দিকে বেড়ে যায় পানির ভারের কারণে। সেজন্য যেটা দরকার সেটা হচ্ছে ফ্ল্যাট ড্রাই, অর্থাৎ এটাকে তুমি ঘাসের উপর বা এরকম কোনো জালির উপর, ট্রের উপর বিছিয়ে দিবা, অর্থাৎ এখানে কোনো প্রকার স্কুইজ হবে না, জাস্ট স্যাম্পলটাকে বের করে, তাহলে সে তার অবস্থায় যেরকমটা সে অর্থাৎ কোনো টেনশন সে ফিল করবে না। সেই ক্ষেত্রে আমাদের মানটা একুরেট পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এরপরেও বায়ার আমাদেরকে যেটা বলে দেয় যে ড্রাইং সিস্টেমটা কি হবে, সেই সিস্টেমে আমরা তাদেরকে ড্রাই করে দেই। তো বিশেষ করে টাম্বল ড্রাইয়ের ক্ষেত্রে সিঙ্কেজের পরিমাণটা একটু খারাপ হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে তোমরা অনেক সময় লক্ষ্য করবে ফ্যাক্টরিতে স্পেশাল কেসে বা স্পেশাল ফেব্রিকের ক্ষেত্রে যখন এই সিঙ্কেজটা ওকে হচ্ছে না, তখন সাধারণত এরকম ডিপ ড্রাই বা ফ্ল্যাট ড্রাই করা হয়ে থাকে।
ওকে, এবার শুকনো হলো। শুকানোর পর কি করছি, রিমেজারিং দ্য ক্যালকুলেশন প্রসিডিউর। তাহলে খুবই ম্যাথমেটিক্যাল টার্ম, খুবই সহজ টার্ম। কি হচ্ছে যে রিমেজারিং, আমরা আগে সবাই কিছু মার্ক দিয়েছিলাম, তাই না? যদি সেটা ফেব্রিকের ক্ষেত্রে হয় তাহলে টেমপ্লেট দিয়ে দিয়েছি, আর যদি সেটা গার্মেন্টস এর ক্ষেত্রে হয় তাহলে গার্মেন্টস এর বিভিন্ন বেঞ্চমার্কে আমরা সেই দাগগুলি দিয়েছি। তো সেই দাগগুলি এখন আমরা আবার রিমেজার করব, যে আমার আগে যা ছিল তার থেকে এখনকার কি অবস্থা, সেটা কি বেড়ে গেছে নাকি কমে গেছে। এই ক্যালকুলেশনটাই শ্রিঙ্কেজ মেজারমেন্ট। কি করছি, calculate the difference between before wash and after wash measure and report in percentage. So এখানে একটা স্যাম্পল আমরা দেখতে পাচ্ছি, বা এখানে ডিসি বলছে, ডিসি কে যদি আমরা ডাইমেনশনাল চেঞ্জ বলি, সমান সমান 100 গুণন বি মাইনাস এ, যেখানে 100 তো গুণ সবসময় সামনে দিতে পারে পিছনে দিতে পারে, সমস্যা নাই। যেখানে বি হচ্ছে ডাইমেনশন আফটার লন্ড্রি, অর্থাৎ ডাইমেনশন আফটার লন্ড্রি, লন্ড্রির পরের ডাইমেনশন মাইনাস এ, মানে হচ্ছে অরিজিনাল ডাইমেনশন, লন্ড্রির হওয়ার আগের যে ডাইমেনশন সেটা, মনে করো 4.5 ইঞ্চি, 4.5, এন্ড তারপরে যদি আমরা বলি যে এটা কি, তাহলে অরিজিনাল 4.5 গুণন 100, তাহলে এখানে যত আসবে তত, সেটাকে 100% সিঙ্কেজ। তাহলে সিঙ্কেজ নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে। এই ক্ষেত্রে সিঙ্কেজটা কি হবে, পজিটিভ হবে। কিন্তু যখন এটা 4 হয়ে যাবে আর এটা 4.5 হয়ে যাবে অরিজিনালটা বাই 4.5, তখন কিন্তু শ্রিঙ্কেজের মানটা নেগেটিভ আসবে। তার মানে কি, শ্রিঙ্কেজটা আমার কমে গেছে। আবার যখন পজিটিভ বেড়ে যাবে তখন পজিটিভ আসবে। ক্লিয়ার? সো তাহলে আমরা যেখানে যেখানে দাগ দিয়েছি, কলার থেকে এ পর্যন্ত, এখান শোল্ডার থেকে এ পর্যন্ত, এখান থেকে এখানে এই পর্যন্ত, যতগুলো দাগ দিয়েছি সবগুলোর ক্ষেত্রে পার্সেন্টেজ পাবো, তারপর সবগুলো গড় করব। এটা একটা গার্মেন্টস এর ক্ষেত্রে, এটা ফেব্রিকের ক্ষেত্রেও একই হিসাব। এরপরে আরেকটা বিষয় আছে যেটা আমরা মেজার করতে পারি, সেটাকে আমরা স্পাইলিটি বলছি বা কৌণিক অবস্থান। সেটা সেদিন তোমাদেরকে বলেছিলাম যে প্রত্যেকটা ফেব্রিকের স্বাভাবিক ফিনোমেনা হলো যে তাদের যেহেতু কোর্স এবং ওয়েলস গুলি আছে এভাবে, অর্থাৎ একটা অপরটার সাথে 90 ডিগ্রি কোণে রয়েছে। তো এই 90 ডিগ্রিটা যখন 90 ডিগ্রি থাকবে না, অর্থাৎ কোনোভাবে বেঁকে যাবে একটু, অর্থাৎ এই 90 ডিগ্রি না থেকে একটু বেঁকে গেছে, তখন সেটাকে আমরা বলি স্পাইলিটি অফ দ্য ফেব্রিক। ফেব্রিকের যে ওয়ার্প গুলি অথবা ওয়েলস গুলি একটু বেঁকে গেছে। নিট ফেব্রিকের ক্ষেত্রে তোমরা দেখবা যে গেঞ্জিতে অনেক সময় এই ওর্স কোর্স বা ওয়েলস গুলি একটু বেঁকে যায়, সেটাকে আমরা স্পাইলিটি বলছি। সেটা মেজার করা হয় কিভাবে, সেটা মেজার করা হয় যে কতটুকু বেঁকে গেল সেটা থেকে। সেটা গার্মেন্টস বডির ক্ষেত্রে হতে পারে, সেটা ফেব্রিকের ক্ষেত্রে হতে পারে। এখানে 8 বাই 8 সেন্টিমিটারের একটা ইঞ্চির একটা ফেব্রিকের কথা বলছি। এটা যদি তার আদি অবস্থান হয়, এটা যদি তার ধোয়ার পরের অবস্থান হয়, অর্থাৎ তখন স্কোয়ার ছিল এখন একটু বাঁকা হয়ে গেছে, সেই ক্ষেত্রে তাহলে সেই স্পাইলিটি পার্সেন্টেজ কোনটা হবে, সি কমা বাই সি বা সি ড্যাশ বাই সি, সি ড্যাশ বাই সি, এই যে সি ছিল আগে, সি বাই সি ড্যাশ এইটুকু বাই এসি, এ সি ড্যাশ, অর্থাৎ এইটুকু কতখানি চেঞ্জ হয়েছে সেটা। তাহলে সিসি বাই এফ এর চেঞ্জ ইন লেন্থ, তাহলে স্পাইলিটি পার্সেন্টেজ হচ্ছে যে কতটুকু আমার চেঞ্জ হলো লেন্থে, সেটাই কিন্তু আমরা বের করছি। ঠিক আছে, এটা হচ্ছে তাহলে আমার স্পাইরালিটি চেঞ্জ। এই হলো আমার সিঙ্কেজ চেঞ্জ এবং স্পাইরালিটি চেঞ্জ, অর্থাৎ এটা পরবর্তীতে কতটুকু বেড়ে গেছে। ঠিক আছে, যে আমার 90 ডিগ্রির অবস্থানটা, এখানে কি 90 ডিগ্রি আছে, এটা তাকে 90 ডিগ্রি ছিল, এখন কিন্তু এটা 90 ডিগ্রি নাই, এখান থেকে সেটা সরে গেছে, বা এটা এ পাশে চলে আসছে আর এটা এ পাশে চলে গেছে, তাই না? আমার ক্লিয়ার করে দিচ্ছি। আমার যদি এটা স্যাম্পল হয়, তো এটার এটা এরকম হয়ে গেছে, আর এটার এটা এরকম হয়ে গেছে, এরকম কমে গেছে, তাই না? তাহলে লাল দাগ দুটো আমার বর্তমান অবস্থান। তাহলে এই বর্তমান অবস্থানে কি হচ্ছে, এটা যদি এ বিন্দু হয়, ও জাস্ট এটা উল্টো হয়ে গেছে। তো তো এটা যদি আমার এ বিন্দু হয়,
তাহলে এটা যদি আগের সি অবস্থান হয়, এটা যদি পরের সি ড্যাশ অবস্থান হয়, তাহলে কি সি সি ড্যাশ কতখানি বাড়লো বাই কতখানি কৌণিক দূরত্ব বেঁকে গেল, সেটা সেটা দিয়ে আমরা বের করছি স্পাইরালিটি। ওকে, এই ছিল ফুল প্রসেস। আমি তোমাদের সাথে এখন একটা ভিডিও শেয়ার করব, আশা করি সেই ভিডিওটা দেখার পর তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। সেটার জন্য আমি একটু সময় নিচ্ছি। আমার ভিডিওটা গেল কোথায়? এক মিনিট, হ্যাঁ। ওকে, আসছে, আমি শেয়ার করি তোমাদের সাথে। ওকে, ডিটারমিনেশন অফ কালার ফাস্টনেস এগেইনস্ট ওয়াশিং আমরা কিভাবে নির্ণয় করব? কালার ফাস্টনেস মেজার করার জন্য প্রথমেই আমাদের ফেব্রিকটাকে রিল্যাক্সেশন করে নিতে হবে। প্রথমে আমাদের বুঝতে হবে ফেব্রিকটা কি ধরনের, এটা কি নিট ফেব্রিক, ওভেন ফেব্রিক, না কি ধরনের ফেব্রিক, এবং পর্যাপ্ত পরিমাণে এটা ও সরি, এটা তো কালার ফাস্টনেস টু ওয়াশিং, আমার কালার ডাইমেনশনাল স্টেবিলিটি চেঞ্জের ভিডিও এটা না, সরি। ওকে, তো যে কথাটা বলতেছিলাম, তাহলে এই ছিল আমাদের টোটাল প্রসিডিউর। আমি ভুল করে এই ভিডিওটা দিয়েছি, অন্য ভিডিওটা দেখাতে হতো, যাই হোক। তাহলে ডাইমেনশনাল স্টেবিলিটি অফ দ্য টেস্ট ফেব্রিক অফ দ্য গার্মেন্টস এর ক্ষেত্রে এই ছিল টোটাল প্রসিডিউর। সিম্পলি যদি আবার বলি আমি, প্রথমে আমাদের স্যাম্পলটা কি ধরনের সেটা দেখতে হবে, তারপর সেটাতে পূর্বের অবস্থায় কিছু মার্ক দিতে হবে, তারপর ধোয়ার পর সেই মার্কগুলো আবার মাপতে হবে, তারপর দেখতে হবে দুই মাপের ভিতরে পার্থক্যটা কি। এটাই হচ্ছে ডাইমেনশনাল স্টেবিলিটি বা শ্রিঙ্কেজ অফ গার্মেন্টস বা ফেব্রিকের। তো এখন এ সম্পর্কিত যদি কোনো কোশ্চেন তোমাদের থাকে প্লিজ আমাকে করতে পারো, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সবাই মাইক্রোফোন গুলি অন করি। একটা ভিডিও দেখাতে পারলে খুবই ভালো হতো, কিন্তু আমি তো ভুল করে অন্য একটা ভিডিও তোমাদের জন্য রেডি করে রাখছি। আহ, আচ্ছা, আমি ভিডিওটা তোমাদের এই গুগল ক্লাসরুমে অ্যাটাচ করে দিব, সো সেই ক্ষেত্রে সমস্যা হবে না আশা করি। তোমাদের যদি কোনো প্রবলেম থাকে একটু আমার সাথে শেয়ার করো, আমি তোমার সাথে আলোচনা করতে চাচ্ছি এই মুহূর্তে। তোমরা একটু অন করো মাইক্রোফোন গুলি, আমি দেখি স্যার ততক্ষণে। ইজি তো আছে স্যার। হ্যাঁ, ইজি আছে। শ্রিঙ্কেজ আর ডাইমেনশনাল চেঞ্জ কি এক? হ্যাঁ, শ্রিঙ্কেজ আর ডাইমেনশনাল চেঞ্জ এক। শ্রিঙ্কেজ আর ডাইমেনশনাল চেঞ্জ এক। ডাইমেনশনাল চেঞ্জটাকেই আমরা ভালো ভাষায় বলছি ডাইমেনশনাল চেঞ্জ, কিন্তু ফ্যাক্টরিতে এটাকে শ্রিঙ্কেজ বলা হয়। ক্লিয়ার? আচ্ছা, তারপর আর কার কি কোশ্চেন থাকলে বলো, আমি একটা ভিডিও ইয়ে করার চেষ্টা করছি, দেখি। আর কার কি সমস্যা বলো, আমরা একটু আলোচনা করি। আমি ভিডিওটা দেখাবো, দেখি দেখাতে পারি কিনা এই ক্লাসে এই পড়ে। আচ্ছা, কার কথায় কি স্যার কি সমস্যা বলি? স্যার স্পাইরেবিলিটি স্যার পার্সেন্টেজের ম্যাথটা একটু স্যার স্পাইরালিটি পার্সেন্টেজের ম্যাথ। স্যার নিচের ম্যাথ স্যার ম্যাথটা যে দেখাইছিলেন এটা ম্যাথটা কিছুই না, ম্যাথটা হইলো জি স্যার। এটা হচ্ছে হলুদটা, এটা হচ্ছে আমার আগের অবস্থান, হ্যাঁ। তো তো এখন যদি আমার স্যাম্পলটা এরকম ভাঁজ হয়ে যায়, স্যাম্পলটা এটা হচ্ছে আমার আগের অবস্থান, তো স্যাম্পলটা কি হয়েছে এরকম ভাঁজ হয়ে গেছে, ঠিক আছে, ভাঁজ হয়ে গেছে। ওকে, তাহলে ভাঁজ যখন হয়ে গেছে, তুমি একটা স্যাম্পলকে কৌণিক অবস্থা চিন্তা করো। তাহলে ভাঁজ যখন হয়ে গেছে, এটা আগে ছিল, এটা আগে ছিল সে ড্যাশ বাই যদি বলি,
তাহলে যেটা হচ্ছে যে কতটুকু চেঞ্জ হলো, অর্থাৎ আমার যে অর্থাৎ লম্ব অবস্থান থেকে স্কোয়ার অবস্থান থেকে তার যে ভাঁজটা, অর্থাৎ সেই ভাঁজটা কতটুকু, সেটা বাই এর ফলে এই ভাঁজের ফলে লেন্থে কিছু পরিবর্তন আসছে, সেই লেন্থটা, এই যে লেন্থটা, সেই লেন্থটা কতখানি, এই লেন্থটার তাহলে কি স্পাইরাল চেঞ্জ অর্থাৎ কতখানি বেড়ে গেল, এবং বাই লেন্থ চেঞ্জ স্পাইরালের ফলে যে লেন্থে চেঞ্জটা হলো সেটা কতখানি, সেই দুই লেন্থটাকে আমরা ভাগ করে 100 দিয়ে গুণ করে স্পাইরালিটি মেজার করছি। সিম্পলি বলি, এটা একটা ফেব্রিক এ বি সি ডি, এটা ধোয়ার পরে কিরকম হয়ে গেছে, এরকম হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে বি ড্যাশ আর এটা এ বি। তাহলে আমার সূত্র হচ্ছে এই যে চেঞ্জটা বি থেকে বি ড্যাশ, ঠিক আছে, তাহলে বি বাই বি ড্যাশ এই চেঞ্জটা, এবং এই লম্বালম্বি থাকা এবং যখন ভাঁজ হয়ে যাবে তখন কিন্তু লেন্থে কিছু পরিবর্তন হচ্ছে, তাহলে এ বি বি ড্যাশ অর্থাৎ কতটুকু চেঞ্জ হলো, এটা এখানে এইভাবে দেখিয়েছে, আমি এটা এখানে এইভাবে দেখাতে পারি যে কতটুকু চেঞ্জ হলো। তাহলে এই দুইয়ের চেঞ্জটাকে যখন আমরা 100 দিয়ে গুণ করে বের করছি তখন সেটাকে আমরা বলতেছি স্পাইরালিটি চেঞ্জ। তো যখন এটা কম থাকবে তাহলে এটা ল্যান্থটার পরিবর্তনটাও কম হবে, ঠিক আছে না? অর্থাৎ ইয়ানগুলো যখন 90 ডিগ্রি থাকবে তখন কোনো ঝামেলা নাই, কিন্তু যখনই এরকম ভাঁজ হয়ে যাবে তখনই তো ঝামেলাটা, ভাঁজ হয়ে যাচ্ছে তখন তার 90 ডিগ্রি থেকে সরে যাচ্ছে, ঠিক আছে? বোঝা গেছে কিছু নাকি বোঝো নাই? জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা, তারপর আর কার কোনো কোশ্চেন? আর কেউ কিছু বলবে? এনিওয়ান? আচ্ছা, আমার একটা ভিডিও শেয়ার করতে পারি বোধহয়, দেখি পারি কিনা। কারো মনে হয় স্যার কোশ্চেন নাই। হুম, আচ্ছা স্যার ঠিক আছে, না থাকলে। এখানে যে যে ডি এ ও কি বলতে স্যার? হুম, বুঝি নাই ভাই। স্যার ডি এ এল ও, ডলো ডলো স্যার ডি ও ডি এ এল ও মার্কার, এটা ও এটা আচ্ছা। হচ্ছে যে মার্কারটার কালিটা এরকম যে আমাদের নর্মাল কালার কাপড় মানে নর্মাল কালির পেন্সিল দিয়ে করলে সেটা ধোয়ার সময় উঠে যাবে, তো ওটা হচ্ছে ফেব্রিকের জন্য স্পেশালি তৈরি করা হয়, ওটা দিয়ে যখন আমরা মার্কিং করব তখন সেটার ইয়ে থেকে উঠবে না, গা থেকে। তোমরা ফ্যাক্টরিতে গেলে দেখবা এক প্রকার হলুদ মার্কার দিয়ে তারা লিখতেছে, পেস্টের মতো, ওটা দিয়ে লিখতেছে, ঠিক আছে, ওটাকেই ডালো মার্কার বলা হয়, অর্থাৎ উঠে যাবে না কালারটা ধোয়ার ফলেও, ঠিক আছে? ওকে, জি এখানে স্যার। একটু দেখানোর চেষ্টা করছি, এটা হচ্ছে আমাদের যে ওয়াশ কেটর মেশিন। তো দেখো, প্রথমে আমাদের কি করতে হয়, এরকম মেজার করে নিতে হয় সেটা, এটা হচ্ছে ড্রাই অর্থাৎ ডিপ ড্রাই বলবো, একবারে সোজাসুজি। প্রথমে স্যাম্পল মেপে নিয়ে, অর্থাৎ এটা পারার পর কতটুকু হচ্ছে সেটা হতে পারে, এটা হ্যাঙ্গিং করা হচ্ছে, বডিতে হতে পারে, ডিটারজেন্ট দিচ্ছি একটা হোম ল্যান্ডারিং মেশিনে, আমরা এটা করছি, গার্মেন্টসটাকে দিব মাপ। ওকে, তারপরে ইয়ে করছি, এটা হচ্ছে ড্রায়ারে করছি, সেটাকে আমরা টাম্বল ড্রাই বলছি, ঠিক আছে, মেশিনে। ওকে, তারপর রিল্যাক্স করে এটা মাপা হয়। তো এটা মোটামুটি সেভারাল 3 টাইমস ওয়াশ করে করা হয়,
যে বারবার ধোয়ার ফলে এটা হচ্ছে কিনা চেঞ্জ বা এই ধরনের। এই যে তোমাদের যে বালাস্ট ফেব্রিকের কথা বললাম, সেই বালাস্ট ফেব্রিক হচ্ছে কোথায় গেল, এটা ডিটারজেন্ট সেটা আমরা জানি। এই যে দিস ইজ দ্য বালাস্ট ক্লথ। ওকে, যেটা আমাদের যদি ওজন স্যাম্পলের কম হয় সেই ক্ষেত্রে দেওয়া হয়। এটা আমাদের যে টেমপ্লেট, দেখো এই যে টেমপ্লেটের কথা বলছিলাম না তোমাদেরকে। ওকে, বালাস্ট ফেব্রিক বাদ, এই যে টেমপ্লেটের কথা বলছিলাম না, 50 × 50, আর মাঝখানে এই যে 35 35 35 আর রয়েছে, সেটা দিয়ে আমরা দাগ দিয়ে দিলাম। ওকে, তারপর সবগুলো ওকে দাগ দেওয়ার পর সেটা কেটে নিব, কেটে নেওয়ার পর প্রান্তগুলি সেলাই করব, ঠিক আছে। তারপর মেজার করব আবার। এটা এতটা কমপ্লিট ভিডিও না, মানে একটা ভিডিও খুঁজতেছি যে কমপ্লিটলি দেখানোর জন্য তোমাদেরকে। ওকে, 35 দাগ দিয়ে দিচ্ছি। তিন জোড়া। এটা বিভিন্ন প্রকার ফেব্রিক হতে পারে, ওয়ার্প বরাবর নিব। কেটে যাবে 1 মিনিটে, আবার জয়েন করবে সবাই। এভাবে আইডেন্টিফিকেশন করে রাখবো স্যাম্পলের ক্ষেত্রে, কেটে ফেলবো। এই ভিডিওটা আমি অ্যাটাচ করে দিব, আমি আসলে বুঝতে পারিনি তখন।